আবার বলে এতটা দিয়েছি, ভারত মনে রাখবে, হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্ক মনে রেখেছে, এখন তোমাকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশের মানুষ কেন ক্ষুব্ধ হবে না? বাংলাদেশের মৌলিক সমস্যাগুলোর একটাও তোমরা সমাধান করো নাই, উল্টো মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে জালেম এবং ফেসিবাদকে তোমরা সহযোগিতা করেছো। যদি আমাদেরকে তারা গোলাম মনে করে, দাস মনে করে, 16 কোটি মানুষ লাগবে না, 16 লাখ লাগবে না, 16,000 মানুষ যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করে এবং একটা কথা কমন বলে যে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না। বলে না? বলে না? 11তে সংবিধান সংশোধন করেছে, 12 থেকে তারা দ্বিগুণ শক্তিতে মাঠে নেমেছে। কেন? সংবিধানে সেকুলারিজম আছে, সুতরাং আমরা সেকুলারিজম প্রতিষ্ঠিত করব, রাষ্ট্রে ইসলামের কোনো চিহ্ন রাখবো না। এর জন্য কি করা দরকার? সবার আগে আঘাত হানো শিক্ষা ব্যবস্থায়। সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় আঘাত হানলো মুসলিম লেখকদের জাগরণী লেখাবাদ, নবীদের জীবনীবাদ, সাহাবাদের জীবনীবাদ। তাদের পছন্দ হয়েছে বিজ্ঞানী ডারউইনের ডারউইনিজম। আমদানি করলো ডারউইনিজম। মানুষ নাকি বানর থেকে সৃষ্টি, বানরের বাচ্চা। আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। তোদের যাদের বেলুন ফুটে জন্ম, পার্কের কোনায় চিপায় চাপায় খালি বিলে জন্ম, তোরা তালাশ করে দেখ তোদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই। নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। ধীরে ধীরে এই শিক্ষা সিলেবাসকে মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিশোরগঞ্জের ইসলামী শিক্ষা বইয়ের মলাটে পাওয়া গেছে দুর্গার ছবি। তাদের টার্গেট ছিল 1.25 কোটি শিক্ষার্থী স্কুল কলেজে আছে, আগে তাদেরকে নাস্তিক বানাও, তাহলে আগামী প্রজন্ম নাস্তিক হবে, তারা মূর্তিকে ভালোবাসবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারবে না। আমি বুঝবার জন্য 2 নম্বর উদাহরণটা দিচ্ছিলাম। যখন বাংলাদেশকে মূর্তির দেশে পরিণত করবার চক্রান্ত করেছে ফেসিবাদ, পলাতক হাসিনা সরকার, ইসকন এবং তাদের বাপদাদারা মুচকি হেসে তাকে সহযোগিতা করেছে। আজও আমি দুপুরে ভারতের এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে এসেছি। তারা আমাকে একটা প্রশ্ন করেছে যে বাংলাদেশের নানা জায়গা ব্যান ইন্ডিয়া, ইন্ডিয়াকে বয়কট করো, বয়কট ইন্ডিয়া, এগুলো কেন হচ্ছে হুজুর আপনি বলবেন কি? আমি বললাম আগে ওদেরকে জিজ্ঞেস করেন কি এমন করেছে, কেন জনগণ তাদেরকে বয়কট করতে চাচ্ছে, তাদের জিজ্ঞেস করে, তাদের কাছ থেকে উত্তর নিয়ে আসেন। আজ পর্যন্ত কেন? বড় কারণ হলো আমার প্রতিবেশী দেশ। আমরা তো সুসম্পর্ক চাই, কিন্তু তারা বাংলাদেশের জনগণকে কখনোই আপন মনে করতে পারে নাই। তারা বলে যে ফেলানি নিয়ে এইসব ওসব কথা হচ্ছে। আমি বলি কেন কথা হবে না? 53 বছরে আজ পর্যন্ত যত চিৎকার আমরা করেছি, সীমান্তে নিরীহ মানুষের হত্যা বন্ধ হয় নাই। তিস্তা ফারাক্কার সমস্যার আজ পর্যন্ত সমাধান হয় নাই। তারপরেও নাকি ফেসিবাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল তাদের সাথে। আমাদের তাদের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর। আবার বলে এতটা দিয়েছি, ভারত মনে রাখবে, হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্ক মনে রেখেছে, এখন তোমাকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশের মানুষ কেন ক্ষুব্ধ হবে না? বাংলাদেশের মৌলিক সমস্যাগুলোর একটাও তোমরা সমাধান করো নাই, উল্টো মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে জালেম এবং ফেসিবাদকে তোমরা সহযোগিতা করেছো। বলে যে আপনার বক্তব্য প্রচার করে দেব। আমি বললাম হ্যাঁ প্রচার করে দাও। আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক। যদি আমাদেরকে তারা গোলাম মনে করে, দাস মনে করে, 16 কোটি মানুষ লাগবে না, 16 লাখ লাগবে না, 16,000 মানুষ যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। ইতিহাস তারা ভালো জানে, তারা জানে মোহাম্মদ বিন কাসিমের কথা,
তারা ভালো জানে মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস। গত 16 বছরে ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, সিলেবাস যখন আক্রান্ত হয়েছে, তো এই ইসকন এবং তাদের লোকেরা, তাদের সদস্যরা মুচকি হেসে ফেসিবাদের গোলামি করেছে, ফেসিবাদের সহযোগিতা করেছে। তো এই যে আমি দুইটা ইস্যুর কথা বললাম, আমার দিকে আপনারা তাকান। প্রথম ইস্যুটা ছিল যে বাংলাদেশে গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম করা হয়েছিল আলেম ওলামাদের উপরে। আর 2 নম্বর বিষয় যেটা, যে এই যে ইসলাম, মুসলমান, ইসলামী কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন এগুলো ধ্বংস করবার জন্য ফেসিবাদ যে চক্রান্ত করেছিল, আমরা এখন একটা উদ্যোগ নিয়েছি। সে উদ্যোগটা কি? আমরা সংবিধান সংশোধন করব, আমরা শিক্ষা পাঠ্যক্রম সংস্কার করব। আমি ছাত্র জনতাকে বলি, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আলেমদের সহযোগিতা নিয়ে এই সংস্কার কার্যক্রম শুরু করেছে, ফেসিবাদ ইসকনকে মাঠে নামিয়ে দিয়েছে, তোমরা চিৎকার করতে থাকো, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এই চিৎকার যদি তোমরা করতে থাকো, তাহলে সব ধরনের সংস্কার কার্যক্রম এগুলো বাধাগ্রস্ত হবে। হয়েছেও তাই। আমরা এখন সংবিধান সংস্কারের প্রস্তাব করতেছি। এখন এই সংবিধান সংস্কার কমিশন ভয় পাচ্ছে যে কোনো একটা কিছু করলেই তারা বলবে কি যে এটা করা হচ্ছে, এ দিয়ে তো কি করা হবে, সংখ্যালঘুদের উপর টর্চার, নির্যাতন করা হবে। তো তারা আর ভয়ে এ কাজ করতে পারবে না। আমরা পাঠ্যক্রম সংস্কার করব। এখন একদল দাঁড়িয়ে বলবে এইভাবে পাঠ্যক্রম সংস্কার করলে সংখ্যালঘুরা নির্যাতিত হবে। অর্থাৎ সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন একটা ইস্যু, গুজব সামনে এনে তারা মূলত যত সংস্কার কাজ আছে, সংবিধান থেকে শিক্ষা, সবগুলো কাজকে তারা বাধাগ্রস্ত করতে চায়। ছাত্র ভাইদের বলি, ওলামা একরাম এখানে আছেন, করজোর নিবেদন আপনাদের কাছে, দেখেন এই বিষয়গুলো আমাদের সামনে থাকা দরকার। এই বিষয়গুলো না থাকলে আমরা সামনে কোনো পদক্ষেপ নিতে পারবো না। অনেক কথা আছে, অনেক ব্যথাও আছে, কিন্তু এই দুইটা ইস্যু, সংবিধান এবং আমাদের শিক্ষা পাঠ্যক্রম, শিক্ষা সিলেবাস, এই দুইটা আমাদের যথেষ্টভাবে এই দুইটা নিয়ে মেহনত করতে হবে। আমি কদিন আগে আরেক মিডিয়া ইন্টারভিউ দিয়েছিলাম। আমাকে প্রশ্ন করে কি, আপনারা কথায় কথায় স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন কেন? আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না। আপনারা স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন। এই অধিকার, এই দায়িত্ব আপনাদের কে দিয়েছে? আমাকে বলা হলো, প্রশ্ন করা হলো, আমি বললাম এই অধিকার আমাদের দেশের জনগণ দিয়েছে। এরপরে তারা বলে কি, জনগণ অধিকার দিয়েছে? কোন নির্বাচনে অধিকার দায়িত্ব পেয়েছেন? আমি বললাম নির্বাচন, ইলেকশনে নয়, এই দায়িত্ব জনগণ আমাদেরকে সিলেকশনে দিয়েছে। বলে কারা সিলেকশন করেছে আপনাদেরকে? কারা করেছে? কিভাবে করেছে? আমি বললাম তোমাদের ভালো জানবার কথা, কেননা 14 থেকে এ পর্যন্ত অটো এমপি হওয়া, জনগণের ভোট ছাড়া এমপি হওয়ার অনেক নজির আছে। প্রতিদ্বন্দ্বী যদি না থাকে, একটা প্রার্থী হয়, তো ভোট লাগে না, ভোটের আগে নির্বাচিত হয়ে যায়। আমাদের জনগণ সিলেকশন কেন করেছে? ইসলামের পক্ষে ওলামা একরাম কথা বলবে, ওলামা একরামের আর কোনো বিকল্প, আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এই জন্যে জনগণ আলেমদের সিলেকশন করেছে, নির্বাচিত করেছে যে আপনারাই দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবে। বলে কি সবাই, দেশের সবাই মিলে করেছে? বলে হ্যাঁ। কেমনে বুঝলেন সবাই মিলে করেছে? আমি বললাম এটা দিবালোকের মতো স্পষ্ট। এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করে এবং একটা কথা কমন বলে যে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না। বলে না? এখন কোনটা কোরআনের পক্ষে, কোনটা কোরআনের বিরুদ্ধে, এটা বুঝবার যোগ্যতা, এটা অনুধাবন করবার যোগ্যতা আলেমদের আছে। সবাই তো দায়িত্ব দিয়েছে। হুজুর এটা তাদের রাজনৈতিক কৌশল, তারা আপনাদেরকে এই দায়িত্ব দেয় নাই। আমি বললাম হতে পারে এটা তাদের রাজনৈতিক কৌশল,
কিন্তু আমরা জনগণের কাছ থেকে সরাসরি দায়িত্ব পেয়েছি। বলবেন কিভাবে দায়িত্ব পেয়েছেন? আমি বললাম বাংলাদেশে 20,000 মাদ্রাসা আছে, অন্তত লক্ষাধিক মক্তব আছে। এদেশের জনগণ মাদ্রাসায় অনুদান দেয়, মাদ্রাসায় সাহায্য করে। একজন রিক্সা চালক যা কামায় দিন শেষে মাদ্রাসায় সহযোগিতা করে। ভ্যান চালক, গাড়ি চালক, শ্রমিক, দিন মজুর, পুলিশ, বিজেপি, আর্মি, প্রত্যেকটা পার্সন কেরানি থেকে নিয়ে শুরু করে সচিব পর্যন্ত মাদ্রাসায় কেন অনুদান দেয়? 20,000 মাদ্রাসা কিভাবে চলে, কেন অনুদান দেয়? তারা এই জন্য অনুদান দেয়। আমি শ্রমিক, দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, মাদ্রাসায় সময় দিতে পারি না, আমি দিন শিখতে পারিনি। আমি চাই মাদ্রাসা চলুক, আলেম তৈরি হোক, আলেম আমার ইমানের পাহারাদারি করবে, আলেম আমার আমলের পাহারাদারি করবে। এজন্যই তারা পকেটের টাকা থেকে 20,000 মাদ্রাসা, লক্ষাধিক মক্তব পরিচালনা করে। এর মানে হচ্ছে আলেমদের দায়িত্ব মানুষের ঈমান হেফাজত করা, আমল হেফাজত করা। দায়িত্ব জনগণ দিয়েছে। যতদিন দেহে প্রাণ আছে, ঈমানের উপরে, আমলের উপরে, ইসলামের উপরে কোনো আঘাত বরদাস্ত করা হবে না। আমি তো বলি, দেখো, ইসকনের বড় টার্গেট ছিল সংবিধান সংস্কারকে বাধাগ্রস্ত করা। ইসকনের বড় টার্গেট হচ্ছে শিক্ষা পাঠ্যক্রম যাতে সংস্কার না করা যায় সেটাকে বাধাগ্রস্ত করা। ইসকনের টার্গেট হচ্ছে ফ্যাসিবাদের বিচার বাধাগ্রস্ত করা। ইসকনের টার্গেট হচ্ছে উলামাদের উপর আবার সেই জুলুমের ধারা ফিরিয়ে আনা। মাদ্রাসা বন্ধ করা, মসজিদ বন্ধ করা। আল্লাহর কসম করে বলি, হতে পারে 16 বছরে দুধ খোলা খেয়ে ইসকনের ঘাড় মোটা হয়েছে। আল্লাহর কসম, তাওহীদি জনতা স্লোগান দিলে বাংলাদেশের ইসকন নয়, দিল্লি পর্যন্ত কেঁপে উঠবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।